হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। বাংলার কন্টেন্ট আর স্টাডি আইকিউ তোমাদের সাথে। এবং আজকে আমরা কি করছি, ডাব্লিউবিসিএস এর মেইনস পেপার, যেটা হচ্ছে জিএস পেপার, যেটা কনসিস্ট করে কি কি পলিটি আর ইকোনমিক্স উইথ দ্য রেফারেন্স অফ আরবিআই। ঠিক আছে, সেই পেপারটা আমরা ক্লিয়ার অ্যানালাইজ করছি। অলরেডি 1 to 40 হ্যাজ বিন আপলোডেড। প্লিজ চ্যানেলে গিয়ে ভিডিওটা পুরো দেখে নিও। আর আজকে আমরা 40 to 80 কোয়েশ্চেন, আজকে আমরা 80 or 81 কোয়েশ্চেন উই উইল বি ডিসকাসিং টুডে। আর আজকে কি করার আছে, এর মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখানোর জন্য আবার মনে করিয়ে দিই যে আমরা কিভাবে এই ক্লাসটা করছি। বেসিক্যালি আমরা অ্যানালাইজ করছি প্রত্যেকটা প্রশ্নের এমসিকিউ গুলোর, যাতে তোমাদের এই ভিডিওটা শুধুমাত্র যে ডাব্লিউবিসিএস এর মেইন জিএস পেপার 5 এর ওপর ডিপেন্ড করে হবে এমন নয়। যেমন তোমরা কোনো এক্সামিনেশন আগামীতে দিতে চলেছো, সেটা স্টেট লেভেলের হতে পারে বা ইউনিয়ন লেভেলের হতে পারে, মানে তোমরা যাকে বলো সেন্ট্রাল লেভেলের এক্সামিনেশন। সেই এক্সামিনেশন গুলোতে যদি কোনো প্রশ্ন এই জাতীয় আসে এবং সেখানটায় তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আনসার দেওয়া অনেক বেশি সহজসাধ্য হয়ে যাবে। সেই কারণেই আমাদের এই এটা কন্টিনিউ করা। আর ভুলে যেও না, এই ক্লাসটা তোমরা নিজেরা দেখো, ডেফিনেটলি লাইক করো আর কমেন্ট করো। এবং তার সাথে যদি পসিবল হয় নিজেদের পিয়ার্স গ্রুপের মধ্যে আরো যারা অ্যাসপিরেন্ট আছে তাদেরকে জানিয়ে দাও দ্যাট অন দ্য স্টাডি আইকিউ প্ল্যাটফর্ম দেয়ার ইজ অলসো বেঙ্গলি কন্টেন্ট। এবং সেটার জন্য আর তাদেরকে বলে দাও যে ইউটিউবে স্টাডি আইকিউ এডুকেশনের ওপর সাবস্ক্রাইব করে নিতে। আর আদার দেন দ্যাট, ইফ ইউ ওয়ান্ট অলসো follow us on any other social media platform, then Facebook is there, Instagram is there. আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেখানে উত্তরোত্তর সমস্ত ক্লাসগুলো সম্পর্কে শিডিউল দেওয়া থাকে। ইউটিউবে যে চ্যানেলের ক্লাসগুলো হয় বা যে কোনো স্টাডি আইকিউ রিলেটেড বিভিন্ন ভিডিওসগুলো সম্পর্কে এখানটা আপডেট করা হয়। অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো আস অন আওয়ার টুইটার হ্যান্ডেল @studyIQ। তো এবার আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে 41 নম্বর কোয়েশ্চেন, হাউ মেনি সিটস আর রিজার্ভ ফর উইমেন অ্যাট অল লেভেল ইন দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? বলেছে ভারতবর্ষে মহিলাদের জন্য কতটা সিট থাকে। হাফ অফ দ্য সিট অফ দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, 1/3 অফ দ্য সিটস অফ দ্য পঞ্চায়েতি রাজ, অ্যান্ড 1/3 অফিসেস অফ চেয়ারপারসন অ্যাট অল লেভেল অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, নাকি 1/4 of office of chairperson of Panchayati Raj institution, নাকি 2/3 of the seats of the Panchayati Raj institution। বেসিক্যালি এটা হচ্ছে আর্টিকেল 243D। পঞ্চায়েতি রাজের উইমেন ক্যাটাগরিতে কতগুলো এখানটায় সিট থাকবে সেটা হচ্ছে 243D তে। তার হচ্ছে ক্লজ 3 তে ক্লিয়ারলি বলা আছে। অ্যান্ড ক্লজ 3 এখানে এইভাবে মনে রাখবে, এটা ক্লজ 3, সো 1/3। ঠিক আছে, অপশন নাম্বার বি হিয়ার ইজ দ্য কারেক্ট অপশন। নাও কোয়েশ্চেন নাম্বার 42 তে যাব। হু ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা অর কাউন্সিল অফ স্টেট? রাজ্যসভা or Council of States এর চেয়ারম্যান কে? দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। আর এক্স অফিসিও কথাটার মানে কি, যে অটোমেটিক্যালি, মানে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই এই পদটা পাওয়ার সে সুবিধা পান। এক্স অফিসিও হওয়া, যেমন আমাদের আর্মি হেড কে করেন? আমাদের প্রেসিডেন্ট, হি ইজ এ এক্স অফিসিয়াল। ঠিক আছে, মানে এইরকম যে পদগুলো হয়, যে পদটা পাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সেই সেকেন্ড পদের জন্য তিনি উত্তীর্ণ হয়ে যান, সেটাকে এক্স অফিসিও পদ বলা হয়। সো রাইট অপশন এখানে এই হবে। বাকি অপশনগুলো পড়ে নি। দ্য লিডার অফ দ্য মেজরিটি পার্টি ইন দ্য রাজ্যসভা, দ্য লিডার অফ দ্য অপোজিশন পার্টি অফ দ্য রাজ্যসভা, দ্য পার্সন ইলেক্টেড ফ্রম অ্যামং দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য রাজ্যসভা বাই এ সিম্পল মেজরিটি অফ মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। সো বাকি দুই বি সি ডির কোনোটাই হবে না। দ্য রাইট অপশন ইজ অপশন এ। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। Now we will move forward to the next question. 43 number question. As per the Constitution of India, how many members are elected in the Lok Sabha from Union Territories? বলছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনুযায়ী কতজন মেম্বার ইলেক্টেড হয় লোকসভাতে ইউনিয়ন টেরিটরি থেকে। ইউনিয়ন টেরিটরির মধ্যে কার কার কথা বলা হচ্ছে এখানে বলো? দিল্লি অ্যান্ড পুডুচেরি। বাকি কোথাও একটা এখনো সেরকম লেজিসলেটিভ অ্যাসেম্বলির সুবিধা দেওয়া হয়নি। বেসিক্যালি আমাদের টোটাল লোকসভার মেম্বার এখানটায় কত রয়েছে? 230 প্লাস
20, ঠিক আছে? 230 যেখানে সাধারণ স্টেটস থেকে নেওয়া হবে এবং 20 মেম্বার উইল বি কামিং ফ্রম ইউটি অর ইউনিয়ন টেরিটরি। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ 20, অপশন বি 22 আছে, তারপর 30 রয়েছে, 35 আছে, দিস আর নট রাইট অপশন। নাও question number 44, choose the correct answer. The Constituent Assembly of India took about 1 year to complete its work. কনস্টিটিউট মানে প্রশ্নটাও এটা বলা হচ্ছে, দেখো কারেক্ট আনসার চুজ করতে বলা হয়েছে বিভিন্ন অপশনগুলোর মধ্যে থেকে, এবং এখানে যেটা দেওয়া রয়েছে সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশনকে তৈরি করার জন্য কত সময় নিয়েছিল। দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া টুক অ্যাবাউট 2 years টু কমপ্লিট ইটস ওয়ার্ক। নাও একটুখানি মন দিয়ে দেখবে। নাও অপশন সি, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া টুক অ্যাবাউট 3 years টু কমপ্লিট ইটস ওয়ার্ক। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ India took about 4 years to complete its work. Now the point is that ki ei je Constitution Assembly she koto time diyechilo 2 years 11 months and 18 days, ঠিক আছে? এতটা সময়। সো দিস ইজ নিয়ার অ্যাবাউট 3 years, ঠিক আছে? অপশন সি হবে। তাহলে 2 years, আমি এখানে কেন মন দিয়ে দেখতে বললাম, 2 years টু কমপ্লিট রয়েছে, এখানে 2 বছর তো রয়েছে, কিন্তু বাকি 11 মাস 18 দিনের যে সময়টা সেটা যদি আমরা অ্যাড আপ করি তো ইটস অ্যাবাউট 3 years, রাইট? নাও নেক্সট কোয়েশ্চেনে যাব, 45 নাম্বার কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইট আন্ডার দ্য Indian Constitution guarantees the fundamental right to the every citizen of the country? বলেছে এখানটায় কোন নিচের কোন অ্যাক্ট, কোনটা প্রত্যেকটা যে কান্ট্রি রেসিডেন্ট মানে প্রত্যেকটা ইন্ডিয়ানের কাছে কোন রাইটটা সর্বোপরি দেওয়া রয়েছে, এবং যেটা কোনো ফরেনার্সদেরকে দেওয়া হয় না। রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি, রাইট अगेंस्ट এক্সপ্লয়টেশনস, নাকি রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস? এন্ড দ্য রাইট অপশন ইজ অপশন ডি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, যেটা হচ্ছে আর্টিকেল 32, ঠিক আছে? আর্টিকেল 32 দ্যাট ইজ আন্ডার দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অ্যান্ড অপশন উইল বি অপশন ডি। 46 number question check করবো, the qualification for a person to be appointed as judge of the Supreme Court under article 123/3 are. Now basically 124/3, 124 যে পুরো আর্টিকেলটা they consist the approvement or the appointment of, or it is related to the Supreme Court, Chief Justice and the judges, ঠিক আছে? 124 নাম্বারটি, এবার 124 নাম্বারে যে কটা ক্লজ আছে তার মধ্যে 3 নাম্বার ক্লজটা কি কি আছে আগে সেটা আমি বলে দিই, তাহলে পরে আমরা তার সাথে অপশনকে মিলিয়ে নেব। বেসিক্যালি এটা কি বলে, প্রথমে তো একজন জাজকে এখানে, যে জাজ এখানে সিলেক্ট হবে মানে একজন জাজ হিসেবে যে সুপ্রিম কোর্টের জাজ হবে সেটাই বলা হয়েছে। দিস ইজ নট অ্যাবাউট চিফ জাস্টিস, ভালোভাবে দেখবে, এটা কিন্তু চিফ জাস্টিসের কথা বলা হয়নি, এটা সুপ্রিম কোর্টের যে কোনো জাজের কথা বলা হয়েছে। তার কি যোগ্যতা থাকতে হবে, তো প্রথম তো তাকে ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, ঠিক আছে? তাকে ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কোনো একটা হাইকোর্টে বা বেশি বা তার বেশি মানে সংখ্যার এক বা অত্যধিক তার অধিক হাইকোর্টে 5 বছরের জন্য জাজ থাকতে হবে, এবং তারপরে কি একটা হাইকোর্টের অথবা সেরকম লেভেলের দুটো মানে হাইকোর্টের যে কোনো হাইকোর্ট বা তার অধিক হাইকোর্টের সাকসেশনে অ্যাডভোকেট থাকতে হবে অ্যাটলিস্ট 10 years এর জন্য, অ্যাটলিস্ট 10 years এ অ্যাডভোকেসি থাকতে হবে, এবং তার কাছে মানে একজন প্রেসিডেন্টের ওপিনিয়ন অনুযায়ী তাকে একটা ডিস্টিংগুইশ জুরিস্ট হতে হবে। সো অপশনস গুলো এবার চেক করব। হি মাস্ট বি a citizen of India, he opined to the Ministry of Law as distinguished jurist, which is not in our, like this is not at all a clause, has been a judge of, দেখো এখানটা যেহেতু মিনিস্টার অফ ল এসে গেল তো এটা প্রথমেই বাদ পড়ে গেল, আমাদের বাকিগুলো পড়ার প্রয়োজন নেই। অপশন বি দেখবো, হি মাস্ট বি a citizen of India in the opinion of president or distinguished jurist, এই দুটো মিলে গেল। has been a judge of high court for at least 5 years, definitely ঠিক, or has been an advocate of high court or 2 or more such court for at least 10 years, so that is also right, যেটা এইমাত্র তোমাদের বললাম 124 নাম্বারের যে ক্লজ 3 সেটা যা যা বলে সেটা পুরোটা এখানটাকে ক্ল্যারিফাই করছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অপশন। যেহেতু কোয়েশ্চেনটা অনেক বড় বাকি অপশনগুলো দিকে আমরা তাকাবো না, কারণ বি নাম্বারে তো আমাদের কোয়ালিফাই হয়ে গেছে, আর অন্যগুলো দেখার দরকার নেই, কিন্তু তোমাদের যদি সময় থাকে তাহলে বাকিগুলো দেখো, এবং সেখান থেকে যদি আমরা অড ওয়ান আউট করতে চাই সেখানেও তাই, যেখানে এখানে জাজ হওয়ার কথা বলছে 10 years, দ্যাট ইজ 5 years,
ঠিক আছে। তারপরে বলেছে হ্যাজ বিন অ্যাডভোকেট অফ দ্য হাইকোর্ট। এবার অ্যাডভোকেট হাইকোর্টে থাকবে কতদিনের জন্য থাকবে সেই সম্পর্কে কিছু বলা হয়নি, সো দিস ইজ নট ক্লিয়ার আনসার। ডি নাম্বারটাও দেখো, হি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ রাইট। দেন ইন দ্য ওপিনিয়ন অফ president distinguished jurist, that is also right. He must be a sitting judge of a high court for 10 years. So here no way of being sitting judge, যেটা আর্টিকেল 243 তে এরকম কিছু মানে এইভাবে বলা হয়নি, সিটিং জাজ সম্পর্কে কোনো কথা বলা হয়নি, ডাইরেক্টলি এ বি সি করে আর্টিকেল 124 এর 3 এর এ দেন বি অ্যান্ড সি তে এই যেগুলো এখানে লাস্ট তোমরা পড়লে বি অপশনে সেগুলো ক্লিয়ার করে দেওয়া রয়েছে। নাও 47 নাম্বার কোয়েশ্চেন দেখবো, হু ইজ নোন অ্যাজ এ ফাদার অফ লোকসভা? জি.ভি. Mavalanकर, Ravi Rai, Balram Jhakar, P.A. Sangma. So right option will be Ganesh Vasudev. Ganesh Vasudev Mavalankar. Ganesh Vasudev Mavalankar, he is the person, he is known as Dada Saheb also. এবং তার কাছে তিনি সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির he was the president of Central Legislative Assembly and he was also the speaker of the Constituent Assembly, এবং তিনি পরবর্তীতে প্রথম স্পিকার হিসাবে লোকসভাতে তিনি জয়েন করেন এবং he is been named as the father of the লোকসভা। so option A is the right option। আমি আশা রাখবো তোমাদের প্রত্যেকটা তথ্য মনে থাকবে। Now 48 number question, which one of the following parliamentary committee consists exclusively of members of the Lok Sabha? নিচের মধ্যে পার্লামেন্টারি কমিটি কোনটা এক্সক্লুসিভ মেম্বার রাখে লোকসভার হাতে? ঠিক আছে, মানে এখানে কোন কমিটিটার শুধুমাত্র যে মেম্বার হয় তারা কেবলমাত্র লোকসভা থেকে হয় বা রাজ্যসভা থেকে তারা হতে পারে না? পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটি, কমিটি অফ পাবলিক আন্ডারটেকিংস, দ্য কমিটি অন দ্য ওয়েলফেয়ার অ্যান্ড শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউলড ট্রাইবস। সো দ্য রাইট অপশন উইল বি বি, দ্য এস্টিমেট কমিটি ইজ এ কমিটি অফ সিলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ লোকসভা। ঠিক আছে, and it will be always represented by the Lok Sabha single transferable vote. সিঙ্গল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেমের মাধ্যমে লোকসভা থেকেই এখানকার যে ইলেকশন মেম্বার্সরা তাদেরকে ইলেক্ট করা হয়, এবং তার সাথে সাথে আরো কি কি হয়, যে টার্মস অফ অফিস থাকে এখানটায়, যে চেয়ারম্যান থাকে দ্যাট ইজ 1 year। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এস্টিমেট কমিটিতে কোনোভাবে কোনো মিনিস্টাররা পার্টিসিপেট করতে পারে না, মানে কোনো ইলেক্টেড পার্টিসিপেট মেম্বার থাকতে পারে না যিনি একজন মিনিস্টার। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি, দ্যাট উইল বি ইনভ্যারিয়েবলি ফ্রম দ্য রুলিং পার্টি, এটা অলওয়েজ মনে রাখবে এস্টিমেট কমিটির ক্ষেত্রে। সো অপশন হবে 48 এর ক্ষেত্রে অপশন নাম্বার বি। নাও 49 নাম্বার কোয়েশ্চেন, which article of the Constitution of India say there shall be a president of India? দেখো আর্টিকেল কত থেকে কত, 52 থেকে 62, that consist the president about the president। ঠিক আছে, এই 10টা যে আর্টিকেল সেটা হচ্ছে প্রেসিডেন্টের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে, তারপর তার ইমপিচমেন্ট, তার ডিটেলিংস, তার পাওয়ার, তার সমস্ত রকম ভেটো পাওয়ার বা এই সমস্ত নিয়ে, তার কি কি অন্যান্য ওপর কি পাওয়ার রয়েছে, অন্যান্য রাজ্যের প্রতি কি ক্ষমতা রাখে, তার নিজস্ব কি পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কি আছে, পলিটিক্যাল পাওয়ার কি আছে, দ্যাট অল টকস অ্যাবাউট দিস 52 to 62। নাও কোথায় বলা হয়েছে, একদম ডাইরেক্টলি একটা কোয়েশ্চেন একটা লাইন বলা হয়, there shall be a president of India। ঠিক আছে, and that is mentioned in article number 52। তো অপশন হবে ডি। 50 number question দেখবো, which among the following is the final authority to interpret the Constitution of India? Now the point is that it is about the interpretation of the Constitution of India। Option দেখবো, the President, the Council of Ministers, the Supreme Court and the Parliament। তো বেসিক্যালি ইন্টারপ্রিটেশন মানে কনস্টিটিউশন অ্যামেন্ড হলো বা কনস্টিটিউশনে কি লেখা আছে, তার কি জুরিসডিকশন হলো, সেই সমস্তটাকে কে ইন্টারপ্রিট করে। দ্য অপশন গুলো দেখে নিয়েছি, and the right option is option C, the Supreme Court। So Supreme Court is being called also guardians of the Constitution, even it is called the final authority to interpret the Constitution of India। Now 51 number question, choose the correct statement with the respect to right against exploitation under the Indian Constitution। বলে যে নিজের থেকে একটি কারেক্ট স্টেটমেন্ট চুজ করো যেটা রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশনের ওপর কথা বলে। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন কত থেকে কত আমরা জানি, 20 থেকে শুরু হয়, 23, 24 and 25। ঠিক আছে, দ্যাট টকস অ্যাবাউট দ্য রাইট এগেইনস্ট দ্য এক্সপ্লয়টেশনস, এবং তার মধ্যে কি কি এখানে পড়ে একবার দেখে নি। Freedom to pay taxes for the promotion of any particular religion, no, that religion things comes under article 27 এর আন্ডারে। ঠিক আছে,
Now, prohibition of the traffic in the human being and forced labor. Yes, that comes under Article 23, Clause 1 এবং Clause 2 তে আসে. Then protection of minority school, that is also comes under the different thing, and the compulsory military service, that is Article 32 এর পরে 30. But compulsory বলে কিছু আমাদের military service বলে এখানে ইন্ডিয়ার কোনো ল এর মধ্যে নেই বা রাইটস এর মধ্যে নেই. So the right option is option B, prohibition of the traffic in human beings and forced labor, Article 23 এর আন্ডারে আসে. ঠিক আছে. Now 52 number প্রশ্ন দেখব, which amendment act made Sikkim a full-fledged state of India? নিচের মধ্যে কোন একটা সিকিমকে full-fledged একটা স্টেট হিসেবে পরিচয় দান করে? For 34th constitutional amendment নাকি 35th নাকি 36th নাকি 37th? So basically 1975 was the year. That time it was the 36th number constitutional amendment which makes Sikkim the 22nd state of India. And that is a full-fledged state of India. So option C here is the right option. Next question, choose the correct alternative. Article 368 deals with the Constitution Amendment Bill. Okay, তো বলা হয়েছে এখানে 368 কনস্টিটিউশন অ্যামেন্ডিং বিলের উপর কাজ করে. নাও বলছে প্রশ্ন নিচের গুলো দেখে কোনটা সঠিক সেই কারেক্ট অল্টারনেটিভটা তোমাকে খুঁজে বের করতে হবে. A bill to amend the constitution may be introduced only in Lok Sabha. No amendment bill that can be present in either of the house, Lok Sabha বা রাজ্য সভা যে কোনো হাউসেই হতে পারে. A bill to amend the constitution may be introduced either the Lok Sabha and Rajya Sabha, and prior recommendation of president is not required. Exactly, প্রেসিডেন্টের প্রায় রেকমেন্ডেশন কোথায় লাগে? মানি বিলের ক্ষেত্রে লাগে, রাইট? কিন্তু তারপরে প্রেসিডেন্টের কোনো হাত থাকে না মানি বিলের ক্ষেত্রে, লাস্টে তাকে অ্যাসেন্ট দিতে হয়. কিন্তু অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যখন কোনো যেগুলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তার জন্য প্রায়ের কোনো রেকমেন্ডেশন লাগে না. তো আমরা অপশন পেয়ে গেলাম, দ্য রাইট অপশন ইজ অপশন বি. বাট পরের দুটো একবার দেখে নেব. A bill to amend the constitution may be introduced only in Rajya Sabha. That is also not right. What I told you at the beginning, that it should be presented in either of the house. Now option D, a bill to amend the constitution may be introduced only a joint sitting of the parliament. See, joint sitting এর কথা যখন আসে, joint sitting only comes when there is a mismatch of the opinion of the Rajya Sabha and Lok Sabha. Then only the joint sitting thing will come. তো এখানটায় এই অ্যামেন্ডমেন্ট বিলের সাথে তার জয়েন্ট সিটিং এর শুরুতে কোনো সম্পর্ক হয় না. এটা তো কোনো জায়গাতে যদি কোনো ডিসপিউট ক্লিয়ার মানে তৈরি হয়, যদি রাজ্যসভা লোকসভার মত মানে দুটোর হাউসে যদি মতের মিল না হয় বা দুটোর যদি কোনোভাবে তারা একটা সিঙ্গেল কনক্লুশনে না আসতে পারে, সেই ক্ষেত্রে তাদের এই জয়েন্ট সিটিং এ ডাকা হয়. তো জয়েন্ট সিটিং কোনোভাবেই হবে না. তো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন ফর কোয়েশ্চেন নাম্বার 53. Now question number 54, which one of the following high court has the territorial jurisdiction over the Andaman and Nicobar Islands? নিচের কোন হাইকোর্টের হাতের ডাইরেক্টলি টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে আন্দামান নিকোবর আইল্যান্ডস এর? কলকাতা হাইকোর্ট, ওড়িশা হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, দ্য মাদ্রাস হাইকোর্ট, এন্ড দ্য রাইট অপশন ইজ অপশন এ, ক্যালকাটা হাইকোর্ট. ঠিক আছে. নাও এখানে কি বলেছে, fill in the blanks. A bill cannot become an act of parliament in India unless and until it is passed by Lok Sabha, it is passed by Rajya Sabha, it is passed by both Lok Sabha and Rajya Sabha, and the president of India gives his assent to bill. Now the question দেখো যে একটা অ্যাক্ট, যে এটা অ্যাক্ট হয়েছে কখন, মানে সেটা অ্যাক্টটা তৈরি হয় যখন কোনো একটা বিলকে প্রথমে কি হয়, সেটাকে লোকসভা বা রাজ্যসভাতে সেটা আসে এবং সেখান থেকে পাস হয়ে সেটা আবার উল্টো ঘরে যায়. মানে রাজ্যসভা থেকে যদি পাস হয় সেটাকে লোকসভায় যেতে হবে পাস হতে, আবার লোকসভাতে যদি কিছু প্রেজেন্ট হয় তাহলে রাজ্যসভায় যেতে হবে. কিন্তু তারপরেও ফাইনাল অ্যাসেন্ট যতক্ষণ না প্রেসিডেন্টের হাত থেকে না বেরোবে ততক্ষণ অব্দি সেই বিলটা কোনোভাবেই অ্যাক্টে পরিণত হতে পারবে না. বারবার যদি সেটা রাজ্যসভা লোকসভার মধ্যে ঘোরাফেরাও করে এবং তারপরও যদি তাদের মধ্যে মতানৈক্য না হয়, তাহলে পরে কি হয়, মানে অবশ্যম্ভাবী ভাবেই একটা কি হয় যে প্রেসিডেন্টকে তার নিজের অ্যাসেন্ট ফাইনালি দিতেই হবে যদি সেটাকে, এবং আদারওয়াইজ প্রেসিডেন্ট নিজের হাতে রেখে দিতে পারে অ্যাজ এ ভিটো পাওয়ার, তার নিজের পাওয়ার দিয়ে. সেই ক্ষেত্রে তিনি না বিলটাকে পাঠাবেন না তিনি সেটাকে অ্যাসেন্ট দেবেন. তো যতক্ষণ না এই ঘটনাটা ঘটে, পুরো বিলটাকে যতক্ষণ না প্রেসিডেন্ট সাইন করছেন ততক্ষণ অবধি সেই বিল কোনোভাবেই অ্যাক্টে পরিণত হয় না. অ্যান্ড অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার. নাও উই উইল মুভ ফরওয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন. টিল নাও হাউ মেনি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন রিমুভ from the office through impeachment? তো বেসিক্যালি এই যে প্রসিডিওর হয়, যে ইমপিচমেন্টের প্রসিডিওর হয়, দ্যাট হ্যাজ বিন ফেস টু মেনি জাজেস. এরকম না যে কোনো জাজেসরা এটা কখনো সুপ্রিম কোর্টে কোনো জাজেস এটা রিমুভ হওয়ার জন্য আসেনি, কিন্তু বেসিক্যালি
আজ পর্যন্ত ইন্ডিয়ার ক্ষেত্রে নো ওয়ান হ্যাজ বিন ইমপিচ। দ্য রাইট অপশন ইজ অপশন ডি। 1 2 3 তো নয়, তো দ্য রাইট অপশন ইজ অপশন ডি। Now 57 number question. Article 21 of the Constitution of India provide for free and compulsory education of the all children in the age group of 6 to 14 years. What it is? বেসিক্যালি দেখো এখানটা প্রশ্নটা যেটা দিয়েছে একদম ক্লিয়ার কাট প্রশ্ন। আমরা জানি আর্টিকেল 14 through 32 দ্যাট কামস আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন। তো যেখানটায় স্টেটের কাছ থেকে সিটিজেনকে একটা পাওয়ার দেওয়া হয় এবং সেটা তাদের ফান্ডামেন্টাল রাইটস, এবং সেই রাইটস এর আন্ডারেই 21 এর এতে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত বাচ্চাদেরকে কম্পালসারি এডুকেশনের আন্ডারে যেতে হবে, এটা বলা হয়েছে। এবার ডিপিএসপি তে বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতেও এই চিলড্রেন এডুকেশনে, চাইল্ড এডুকেশনের কথা বলা হয়েছে, কিন্তু হিয়ার দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বিকজ আর্টিকেল 21 এ বলাই আছে, সো দ্যাট উইল কামস আন্ডার দ্য ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইটস। অন্যগুলো কিছু দেখার প্রয়োজনই বোধ হবে না, ঠিক আছে, না আমরা ভাববো, কারণ আর্টিকেল 14 to 32 কামস আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। নাও নেক্সট, এখানটা যদিও ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে এখানে একটা 19 এর এ ছিল, দ্যাট ওয়াজ রিগার্ডিং দ্য রাইট টু প্রপার্টি, পরবর্তীতে সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। লাস্ট ক্লাসে এই সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। নাও 58 number question. The provision of the declaration of national emergency mentioned in which of the following article? National emergency নিচের কোন আর্টিকেলের আন্ডারে বলা হয়েছে? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, আর্টিকেল 365। তো বেসিক্যালি আফটার দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য 44th amendment, that is in 1978, that time national emergency can only be declared on the ground of external aggressions or war, also called the national external emergency, on the ground of armed rebellion, are called the internal emergency. So national emergency can be in a two-way, external and internal, and that is been understood by the article 352. Now 59 number question. Name the Constitutional Amendment Act that was passed to provide free and compulsory education of all children between 6 to 14 years of age. Name of the Constitutional Amendment Act that was passed to provide free and compulsory education of all children between 6 to 14 years age. এবার বলেছে নিচের মধ্যে কোন আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সমস্ত 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য বা তাদেরকে তাদেরকে ফ্রিতে এডুকেশন দেওয়া হবে, কম্পালসারি এডুকেশন দেওয়া হবে, এটা কোন অ্যাক্টের মাধ্যমে বলা হয়? বেসিক্যালি দ্যাট ওয়াজ দ্য 2002 এর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলা হচ্ছে, যেখানটায় এই যে আগের প্রশ্নটা পড়লাম 21 এ এটাকে ইনসার্ট করা হয় এবং এটার দ্বারা কি বলা হয়? দ্যাট ওয়াজ দ্য 86 নাম্বার অ্যামেন্ডমেন্ট, 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল। অপশন এ হিয়ার ইজ দ্য রাইট অপশন। 59 নাম্বার কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 60, চুজ দ্য কারেক্ট অপশন। নিচের প্রশ্নগুলো, নিচের অপশনগুলোর মধ্যে তোমাকে কারেক্ট অপশনকে চুজ করতে হবে। A money bill may be introduced only in the Lok Sabha. A money bill may be introduced only in the Rajya Sabha. A money bill may be introduced in both house of the parliament. A money bill cannot endorsed by the speaker of the Lok Sabha. So basically what is about the money bill? Money bill এর ক্ষেত্রে একদম সিম্পল ব্যাপার। মানি বিল একমাত্র, নিচে কারেক্ট অপশন বলেছে, একমাত্র এটা ইন্ট্রোডিউস কোথায় করা যায়? প্রায়ার প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমরা মানি বিল পাস করতে চলেছি, and in that case money bill only can be introduced only in the Lok Sabha, and option A here is the correct option. Now 61 number question, fill in the blanks. In India the concept of single citizenship adapted from? দেখো এর আগের দিন যেন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, যেমন প্রিএম্বল কোথা থেকে নেওয়া হয়েছে? প্রিএম্বল, সো আমি তোমাদের মনে রাখতে বলছি প্রি মানে সবার আগে আসে কোন কান্ট্রি, এএম মানে আমেরিকা, সো ইট ইজ ফ্রম দ্য ইউএসএ। দেন আরেকটা ট্রিক্স আজকে শেখাচ্ছি, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গল সিটিজেনশিপ। সি সিঙ্গল ইজ, সো এখানে সিঙ্গল আছে ইংল্যান্ড, right? It's very very lame. I know this is very lame, but it is very easy to remember. Singular ing, England ing, that the both can be related, and the right option will be the constitution of the British constitution, ঠিক আছে, ইংল্যান্ডের থেকে নেওয়া হয়েছে। তো the option number D is right, এটা ভাবে মনে রাখতে পারো। Now 62, choose the correct alternative. বলেছে the Lok Sabha alone may vote on expenditure charged upon the consolidated fund of India। বলছে লোকসভা শুধুমাত্র একাই কনসলিডেটেড মানে
প্রশ্নটাতেও আমরা বুঝতে পেরেছি দ্যাট ইজ অ্যাবাউট দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া নিয়ে কথা হচ্ছে, এবং কনসলিডেটেড ফান্ডের ওপর যে চার্জগুলো হয় সেটা কার ভোটিং এর ওপর ডিপেন্ড করছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো কারেক্ট অল্টারনেটিভ আমাদের বের করতে হবে। তো বেসিক্যালি দিস অ্যাকচুয়ালি কনসলিডেটেড ফান্ডের ওপর যেগুলো প্রেজেন্ট হয় সেগুলো ইজ নট অ্যাকাউন্টেবল অফ এনি ভোটিং, ঠিক আছে, আইদার ইজ লোকসভা রাজ্যসভা, দ্যাট অ্যাকচুয়ালি যে কোনো অবস্থাতে সে এক্সপেন্ডিচার প্রথমেই সেটা তোমাকে ক্লিয়ার করতে হয়। সো অপশন দেখবো, দ্য এক্সপেন্ডিচার দ্যাট ইজ চার্জ আপন দ্য কনসিডারেড ফান্ড of India is not votable either house of parliament, that is the right option definitely. Then বলেছে the expenditure is charged upon the considerated fund of India is votable in either house of parliament, মানে either মানে লোকসভা বা রাজ্যসভা, that cannot be happen, মানে voted তো হয়ই না না, the consolidated fund is directly not charged upon on any of the house, so right option is option B, বাকিগুলো ভুল, ঠিক আছে, বাকিগুলো ভুল। Now 63 number question, as per the Indian constitution the right to property is, right to property কি, ফান্ডামেন্টাল রাইট, ন্যাচারাল রাইট, ইকোনমিক রাইট নাকি লিগ্যাল রাইট? বেসিক্যালি কি বললাম, প্রথমত তো এটাকে রাইট টু ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী রাইট টু প্রপার্টিকে প্রথমে ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ইট ওয়াজ আন্ডার দ্য লিগ্যাল রাইট। অপশন ডি হিয়ার ইজ দ্য কারেক্ট অপশন। Now next question is about 64. If a high court judgment is issued in a state's official language, translation in which language must also be made available? বলছে হাইকোর্টের যে জাজমেন্ট হবে সেই জাজমেন্টটা যদি সেই স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ওপর ট্রান্সলেট করা হয়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের 22টা কনস্টিটিউশন অনুযায়ী পুরো ইন্ডিয়ার হিসেবে, রাইট, পুরো স্টেট অনুযায়ী, এবং স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিজস্ব হয়, তা সেটা যে ভাষাতেই হয়, সেটা যদি হয় সেটাকে কোন ভাষাতে আরেকটা অ্যাভেলেবল করতেই হবে, হিন্দি, বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ, ট্রান্সলেশন নট রিকোয়ার্ড, নাকি ইংলিশ? সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি, ইংলিশ। Now 65 number question, which of the following committee suggests incorporating fundamental duties in the Indian constitution? নিজের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটিস ইনকর্পোরেট করার কথা বলেছে? ফান্ডামেন্টাল ডিউটি যখন তৈরি হয়েছিল তখন কবে তৈরি হয়েছিল আমরা জানি, 42nd amendment, right, 1976. At that time it is been told কি একটা কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী ফান্ডামেন্টাল ডিউটিস were added to the suggestion. Now what is the right option? Saran Singh committee, Narasimhan committee, Raghavan committee naki Malhotra committee? The right option is option A, Saran Singh committee. Now 66 number question, the head of the executive in all state is the governor of the state. How is he appointed? বলেছে নিচে যে হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন দ্য অল স্টেট, গভর্নরের মানে এক্সিকিউটিভ হেড স্টেটের কে হন, একজন গভর্নর হন সেই স্টেটের জন্য। নাও দিস গভর্নর, হাউ দ্য পারসন ইজ বিন সিলেক্টেড, কিভাবে তিনি অ্যাপয়েন্টেড হন? অপশন দেখবো, দ্য গভর্নর ইজ ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্য স্টেট অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফরেজ, দ্যাট ক্যান নট বি পসিবল বিকজ গভর্নরের যে পোস্ট দ্যাট ইজ নট এ ইলেক্টেড পোস্ট, দ্যাট ডাজন্ট কাম আন্ডার দ্য ডেমোক্রেটিক সিস্টেম, তাই না? এটা একটা সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে হয়। নাও দ্য গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নো, দ্যাট ইজ নট ট্রু। The governor is appointed by the president and hold office during the pleasure of president, and D তে দেখবো the governor is appointed by an electoral college like the president of India. এবার বেসিক্যালি আমরা জানি আর্টিকেল 554, রাইট, আর্টিকেল 554 এর হিসাবে বলা হয়েছে যে বেসিক্যালি একজন গভর্নর থাকবে who will vested under the executive work of the state, আর তাকে কে রাখবে 155 এ বলা হয়েছে the president will appoint him and he will be there till that moment the president wants, ঠিক আছে, প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট হিসেবে থাকবে, প্রেসিডেন্টের যখন মনে হবে তিনি তাকে অপসারণ করতে পারেন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন অফ কোয়েশ্চেন নাম্বার 66। নাও কোয়েশ্চেন নাম্বার 67 দেখবো, আ মোশন অফ নো কনফিডেন্স against the government can be introduced in which of the, অনাস্থা ভোট সম্পর্কে আমরা নিশ্চয়ই শুনেছি না, অনাস্থা ভোট, অনাস্থা ভোট কখন কোন কোথায় করা হয়? ডেফিনেটলি এটা মনে রাখতে হবে যে আস্থা কম কিসে, লোয়ার হাউসে। অলওয়েজ রিমেম্বার দ্যাট অনাস্থা ভোট বা দিস নো কনফিডেন্স মোশন উইল ডেফিনেটলি কাম অর ইন্ট্রোডিউস only ইন লোকসভা। সো অপশন সি হিয়ার ইজ দ্য কারেক্ট অপশন। এটা রাজ্যসভাতে কখনো আসে না, কারণ রাজ্যসভাতে যে বিকজ দেখো লোকসভার একটা কারণ কি, লোকসভা ইজ সাবজেক্ট টু রেজলিউশন, তাই তো, এটা
এটা হচ্ছে কি প্রত্যেক 5 বছর অন্তর ডিসলভ হয়ে যায়, কিন্তু রাজ্যসভা ইজ নট এ ডিসলভ বডি, রাইট? এখানটায় প্রত্যেকটা যে মেম্বার তারা বারবার করে পুনর্নির্বাচিত হয়, সো ইট ইজ নট সাবজেক্ট টু ডিসলিউশন। সো দ্য রাইট অপশন ইজ অপশন সি, লোকসভা। অনাস্থা বা নো কনফিডেন্স রাজ্যসভাতে আসতে পারে না, ডেফিনেটলি তো লোকসভাতেই আসে। Now 68, as per the Constitution of India, what is the maximum strength or number of member of the Lok Sabha? The Constitution of India ইন্ডিয়াতে যে পপুলেশনের তাহাতে বা পপুলেশনের মানে হিসেবের ওপর ডিপেন্ড করে যে ডিলিমিটেশন কমিটির আন্ডারে যে রিপোর্ট তৈরি হয় এবং তারপরে ফাইনালাইজ যে সংখ্যাটা বের হয়েছিল, হাউ মাচ ইট ইজ 552। ঠিক আছে, বর্তমানে কজন ইলেক্টেড রয়েছেন? দ্যাট 543 কাজে রয়েছেন, এবছর আরো দুজন অ্যাড হয়েছেন। So in that case, the right option is option D, 552. What is the name of the motion to draw the attention of the Lok Sabha to recent matter of urgent public importance? If admitted, it leads to set aside normal business of the House for discussion a definite matter of urgent public importance. বেসিক্যালি এই ধরনের যখন বিষয়গুলো আসে, কোনো পাবলিক ইম্পর্টেন্সের ব্যাপার যখন লোকসভাতে আসে, এটা কমসে কম 2.5 ঘন্টা চলতেই হবে এই ধরনের ম্যাটার। অ্যান্ড দিস ম্যাটার কিভাবে চোখের সামনে আনানো হয়, দ্যাট ইজ এ প্রসেস, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য অ্যাডজর্নমেন্ট মোশন। ঠিক আছে, অপশন ডি হিয়ার ইজ দ্য রাইট অপশন। Now question number 70 te jabo. According to article 85(1) of the Constitution of India, the Lok Sabha must meet at least how many times? বলেছে আর্টিকেল 85 এর 1 অনুযায়ী অলরেডি বলা হয়েছে যে লোকসভা মিট করবে, কিন্তু সেই লোকসভা কতবার মিট করবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। 3 times each year with no more than 4 months before the session, at least once a year, 4th time each year, নাকি twice a year with no more than 6 months between the session? যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাকর্ডিং টু দ্য কনভেনিয়েন্স কটা করে সেশন হয়। একটা হয় কি, একটা হচ্ছে বাজেট সেশন হয়, তাই তো, তারপরে মনসুন সেশন হয়, আর তারপরে হয় কি উইন্টার সেশন, রাইট? 3টে সেশন হয়, কিন্তু অ্যাকর্ডিং টু 85 এর 1 কি বলা আছে যে 2টো সেশন বছরে করতেই হবে এবং 2টো সেশনের মধ্যে অ্যাটলিস্ট 6 মাসের ওপর যেন কোনোভাবে গ্যাপ না থাকে। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি, twice a year with no more it cannot be more of 6 months. Now 71 number question, who may by law provide for the abolition of the legislative council in the state under the Indian constitution? বলছি নিচের মধ্যে কোনটা abolition by law of the legislative council in a state under the Indian constitution? যে ভারতবর্ষের যে বিভিন্ন স্টেটে যে বিধান পরিষদ আছে সেটা কিভাবে অ্যাবলিশ হতে পারে? পার্লামেন্ট may be law abolish Parliament may by the law abolish a legislative council in the state after the legislative assembly of the state passes a resolution to that effect. Number B, the state legislative assembly may by law provide for the abolition of the legislative council in the state. The Rajya Sabha may by a resolution provided for the abolition of the legislative council in the state, or the president on the advice of the council of the minister may be law provide the abolition of the state. তো বেসিক্যালি লেজিসলেটিভ কাউন্সিল যেটা থাকে সেটা একটা পার্মানেন্ট হাউস হয়ে থাকতে পারে, ঠিক আছে? দেন কি হয়, দ্যাট ইজ ভেরি মাচ রাজ্যসভা, বাট অনলি ডিফারেন্স রাজ্যসভা ডিজলভ হয় না, এটা ডিজলভ হতে পারে। আন্ডার আর্টিকেল 169 কি বলা হয়েছে যে পার্লামেন্ট নিজের ইচ্ছে মতো একটা লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করতে পারে বা অ্যাবলিশ করতে পারে, যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেই রাজ্যের তারা যদি স্পেশাল মেজরিটির দ্বারা যদি একটা রেজলিউশন পাস করে পার্লামেন্টকে বলে, দেন দে ক্যান ডু ইট। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, পার্লামেন্ট মে বাই এ ল abolish a legislative council in the state after the legislative assembly of the state passes a resolution to that effect. ঠিক আছে? So next question হচ্ছে 72, which constitutional amendment act discontinued the Anglo-Indian reserved seat in the parliament and state legislature? Basically Anglo-Indian এর জন্য reserved seat already 2টো করে রাখা হতো, that is in Lok Sabha, ঠিক আছে? এটা প্রথমে রাখা হতো, 2টো করে সিট রাখাই হতো, কিন্তু এর কি হলো, ডিসকন্টিনিউ করে দেওয়া হয়, দ্যাট ইজ ফ্রম 2019. From 2019, what happened there?
যে অ্যাংলো ইন্ডিয়ান মানে দ্য অ্যাক্ট ওয়াজ 2019, কিন্তু 2020-তে সেটাকে মানে অ্যাপ্লাই করা হয়, এবং এটা বলা হয় যে যে অ্যাংলো ইন্ডিয়ান রিজার্ভ সিট রয়েছে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারে, সেগুলো ডিসকন্টিনিউড হয়ে যাবে বাই দ্য 126th Constitutional Amendment Bill of 2019, and Constitutional Amendment Act এর নাম্বার কত? 104th। ঠিক আছে, অপশন এ হেয়ার ইজ দ্য কারেক্ট অপশন। অ্যান্ড এটা 104 নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং সেটা কত নাম্বার অ্যামেন্ডমেন্টের বিলের মাধ্যমে এটা হয়েছে? 162। ঠিক আছে, এইটা যেন কেউ কনফিউশন হলো না, এটা কিন্তু বিল নাম্বার 162, 126তম বিল এসছে, কিন্তু এটা অ্যাক্টে কত নাম্বারে পরিণত হয়েছে? এটা হচ্ছে 104 নাম্বার। এর মানে কি, মাঝখানে যে গ্যাপটা, সেই যে অ্যামেন্ডমেন্ট গুলো আজও বিলে পরিণত হয়নি, ওগুলো ল্যাপস হয়ে গেছে। ঠিক আছে, নাও 73 নাম্বার কোয়েশ্চেন দেখবো। when was then Indian Constitution first adopted? প্রথম ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথম কোথায় অ্যাডাপ্ট করা হয়, কবে অ্যাডাপ্ট করা হয়? দ্যাট ইজ ভেরি ইজি কোয়েশ্চেন, আই নো ইউ হ্যাভ অলরেডি গিভেন দ্য আনসার। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি adopted the Constitution of India on 26 January 1950. The Constituent Assembly adopted the Constitution of India 26 January 1949. The Constitution Assembly Constitution of India was adopted by the Indian Constitution Assembly on 26 November 1949, and the Constitution of India was adopted on 26 November 1948, and the right option is option C, that is on 26 November 1949. ঠিক আছে, মনে রাখবো। And because the member has appended their signature to the its on the 24th January 1950, and 26 January 1950 থেকে এটা amend শুরু হয়, right? তো adapted and amend হওয়া, that is a different thing, right? Now 74 number question দেখবো। A judge of high court can be removed from the office during his tenure by whom? একজন যে হাইকোর্টের জাজ, তাকে কখন তার জাজমেন্ট মানে তার যে অফিস টেনিওর থেকে কিভাবে রিমুভ করা যায়, করে বা কে করে? দ্য গভর্নর ইফ দ্য স্টেট লেজিসলেটিভ passes a resolution to the effect by 2/3 majority, then the president on the basis of resolution passed by the parliament by 2/3 majority in the each house, the chief justice of Supreme Court on the recommendation of the parliament, and the chief justice of the high court to the recommendation of the state legislature. তো বেসিক্যালি কি হয়, যখন কোনো জাজ, হাইকোর্টের কোনো জাজকে রিমুভ করার কথা আসে, তখন কি হয়, তাকে যদি একটা রেজলিউশন জমা দেওয়া হয় যেখানে 2/3 মেজরিটি কাজ করে, who are the MP who are present and voting in each house of the parliament, then who can do that? The president can do that. ঠিক আছে, so the right option is the B, the president on the basis of a resolution passed by the parliament by 2/3 majority in each house of parliament. Question number 75, which of the following statement is not correct? নিচের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়? The president is head of the military force of India. Yes, as I told you, this he is the ex officio head of the military force of India. The president can appoint a commission to investigate into the condition of the SC/ST. Yes, that is also a executive power of the president. The president can declare any area as a schedule area. Yes, that is also right, president can do that. Now কোয়েশ্চেন হচ্ছে আমাদের বের করতে হবে নট কারেক্ট, এর মধ্যে কোনটা সঠিক না। দেখো, তিনটে যখন রাইট হলো, এটা ভুল হবেই, তবু আমরা এটা একটু ক্লিয়ার করিনি কিভাবে হবে। দ্য রাইট অপশন উইল বি ডি, ফর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চুজেস দ্য স্পিকার অফ দ্য লোকসভা। বলেছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লোকসভার যিনি স্পিকার হন তাকে চুজ করেন, তো বেসিক্যালি নো, লোকসভা স্পিকার ইজ বিন ইলেক্টেড ফ্রম দ্য মেম্বার অফ দ্য লোকসভা ইটসেলফ। ঠিক আছে, তার লোকসভার লোকেরা নিজেরা, ইলেক্টেড মেম্বাররা নিজেদের মধ্যে থেকে এটা ইলেকশন করে বের করেন যে হু ইজ গোয়িং টু বি দ্য স্পিকার। ঠিক আছে, নাও বেসিক্যালি কনভেনশনালি রুলিং পার্টি থেকেই পাওয়া যায়, কিন্তু এরকম কোনো মানে কনফার্ম নিয়ম নেই যে তাকে রুলিং পার্টি থেকেই হতে হবে। কনভেনশনালি ইজ সামওয়ান দ্যাট ক্যান বি accepted. Now it can be anyone from ruling and the opposition party, কিন্তু conventionally ruling party থেকেই স্পিকার কে চুজ করা হয়। Now 76 number question, which is the longest written constitution in the world? And without any hesitant we can say this is the Constitution of India, that is the longest written constitution of world. Now 77 number question, choose the correct option. India has adopted the parliamentary form of democracy, also called the Westminster model.
নাও দিস ওয়েস্টমিনিস্টার মডেলের মধ্যে কারা কারা আসে? দ্য পার্লামেন্ট কনসিস্ট অফ, ইন্ডিয়ার পার্লামেন্ট যদি বলি তাহলে পার্লামেন্টে কে কে কনসিস্টেড থাকে? দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য লোকসভা, নো। রাজ্যসভাকেও থাকতে হবে এখানটায়, তবে গিয়ে পুরোপুরি ফুল ফ্লেজেড পার্লামেন্ট তৈরি হবে। সো প্রেসিডেন্ট উইল বি দেয়ার, দ্য লোকসভা উইল বি দেয়ার অ্যান্ড দ্য রাজ্যসভা উইল বি দেয়ার। অপশনে দেখবো অপশন সি তাই রয়েছে, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা। Now the next question is 78 number question. Sanskrit is the second official language of which state in India? Sanskrit নিচের কোনটার second official language? Karnataka, Madhya Pradesh, Uttarakhand, Himachal Pradesh, and the right option is D. Himachal Pradesh is the state who has taken the Sanskrit as the second official language. ঠিক আছে, হলো না? এটা বেশ গর্বের বিষয়। Now 79 number question. When can the parliament in India make a law on a matter enumerated in the state list? নিচের মধ্যে কখন পার্লামেন্টের হাতে পাওয়ার থাকে যে স্টেট লিস্টের মধ্যে যা আছে, যে ম্যাটার গুলো আছে তার উপর তারা ল বানাতে পারে? when a joint sitting of parliament passes a resolution to the effect, নাকি when a Lok Sabha by a 2/3 majority of member present and voting passes a resolution saying that it is necessary to expend it in the national interest? বলছে ন্যাশনাল ইন্টারেস্টের খাতিরে কোন স্টেটের এটাকে বদলাতে পারে। then when both the Lok Sabha and the Rajya Sabha separately passes a resolution that it is necessary and expedient in the national interest, নাকি when Rajya Sabha passes resolution supported but not less than 2/3 on the member present at the voting that such legislation it is in the national interest. তো বেসিক্যালি এটা তিন ভাগে ভাগ করা যেতে পারে। পাওয়ার অফ দ্য পার্লামেন্ট, যেটা হচ্ছে হুইচ ক্যান বি লেজিসলেটেড টুয়ার্ডস দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্টের খাতিরে স্টেট লিস্টকে কখন তারা অ্যামেন্ড করতে পারে বা ল তৈরি করতে পারে। প্রথমে হচ্ছে কি, যদি কোনো ফরগোইং প্রভিশন চলতে থাকে এবং সেখানটায় কাউন্সিল স্টেট ক্যান ডিক্লেয়ার বাই রেজলিউশন সাপোর্টেড বাই নট লেস দ্যান 2/3 of its member present and voting that is necessary on the expedient in national interest. তো পার্লামেন্ট কোথায় করতে পারে স্টেট লিস্ট? ইফ ইট শ্যাল বি লফুল পার্লামেন্ট টু মেক ল ফর হোল এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া উইথ রেসপেক্ট টু ইটস দ্য ম্যাটার ওয়্যার দ্য রেজলিউশন রিমেন্স ইন ফোর্স। আদারওয়াইজ যদি কোনো রেজলিউশন এরকম পাস হয় যেখানটায় মানে কোনো একটা ফোর্স থাকবে এবং সেই ফোর্সের উপর মানে দ্যাট ক্যান কন্টিনিউ আ ফোর্স ফার্দার পিরিয়ড on the basis of the date which under the clause it would otherwise have ceased to be in force, or a law made by parliament which parliament would not but for passing the resolution under clauses. So both the Lok Sabha and Rajya Sabha separately passes a resolution that is necessary and expedient in the national interest. So in the case of the national interest, any of the house can make it, right? So the option C here is the right. And basically এখানটা বলা হয়েছে যে when the Parliament of India make a matter on the enumerate on the state list, when it is about the state list, then definitely it goes to the state council, state legislature, which is the council of state, which has been called the Rajya Sabha. So the Rajya Sabha passes a resolution supported by not less than 2/3 of the member present and the voting that such legislation is in the national interest. So the right option is option D, that is can be possible. Sorry, the C is not the correct option. The option D here is already, I have just overlooked it, I'm sorry. So when the Rajya Sabha passes the resolution supported by not less than 2/3 of the member present and voting in that such, so that is why it is called Rajya Sabha. রাজ্যর যে সভা তাকে বলে রাজ্য সভা। So the work comes under the Rajya Sabha and because it is about the state list, right? Now question number 80, choose the number of representative of the Rajya Sabha from the state and the union territories. Total number কত? রাজ্য সভা এবং ইউনিয়ন টেরিটরিজ এর টোটাল মার্কস মানে টোটাল নাম্বার কত? যদি আমরা বর্তমান যে নাম্বারটা বলি সেটা হচ্ছে 233 দেয়ার আর ইলেক্টেড and 12 are nominated by the president. So total number is 245, যেখানটা টোটাল আমাদের ক্যাপাসিটি কত দেওয়া আছে? 250. Question number 80 answer হবে option D. Now 81, the government of India revoked the special status or limited autonomy granted under article 370 of the Indian constitution to Jammu and Kashmir when? বলেছে জম্মু এবং কাশ্মীরে যে article 370 which was given Jammu and Kashmir a special provisions, special status, সেটা কবে থেকে রিপিল করা হয়েছে? The right option will be that is on the 5th August 2019. The right option is that. So August 2019 is the right option. From that time the article
370 was been repealed, and the Indian constitution to Jammu and Kashmir, a region administered by India, is now has changed into a union territories. So yes, that was the class for today. I'm pretty sure that was this class was helpful for today. Don't forget to subscribe like on our channel, and don't forget to share it. The maximum you will share, the maximum number of aspirant will know that they will be helped by this Bengali content, right? So thank you, and if you have any queries, don't forget to call on this number 9580048004 and 7291059476. So bye bye, take care, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিও সঙ্গে সঙ্গে, ভালোভাবে থেকো, পড়াশোনা প্রচুর করো, and thank you.